একটি মানুষের একটি মন, কেউ পর কেউ আপন, কেউ আছে, কেউ কাছে কেউ দূরে, কেউ বা আবার হৃদয় জুড়ে। তোমায় শুধু মনে পড়ে, কেন তুমি অনেক দূরে। পাগল ছেলেটি রাস্তার পাশ দিয়ে আবর্জনা কুড়াচ্ছে আর নিজের মতো করে শায়রি গেয়ে গানের তালে তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। পাগলের এইরকম শাড়িতে অনেকেই মনোমুগ্ধকর, অনেকেই অবাক। পাগল ছেলেটি গাইছে আরো গান। দেখেছিলাম সেই পূর্ণিমার রাতে তোমাকে ওই চাঁদ ভরা জ্যোৎস্নার আলোয় আলোকিত হতে। প্রথম দেখায় নিয়েছো মন কেড়ে, তাই তো এলাম এই শহরে নতুন করে খেলবো বলে। পাগল ছেলেটি গাইছে তার মনের মতো গান। তার এই গানেতে রয়েছে যে ভয়ের আতঙ্কের আভাস। পটল মিয়া পাগলটির শেষ কথাটিতে কেমন যেন লাগলো। তার কাছে অনেক বছর হলো সে এই শহরের দোকানদারি করছে। সে আজ পর্যন্ত তার শহরে এইরকম পাগল পড়েনি তার চোখে। কিছুদিন হলো এই পাগলকে দেখছে, এই শহরে ঘুরে বেড়ায়, অদ্ভুত সব কথা বলে। দেখতে দেখতেই সন্ধ্যা নেমে এসেছে। মানুষজন নিজেদের কর্মস্থল থেকে ফিরছে বাড়ির উদ্দেশ্যে। কিছুটা হলেও এই যানবাহন ও মানুষের কোলাহল কমতে শুরু করেছে চারিদিকে। কালো আঁধার ছেয়ে আসছে। অন্যদিকে আকাশে বসেছে চাঁদের সাথে আকাশের সেই অপরূপ এক সুন্দর তারাদের মেলা, যে তারাতে আলোয় আলোকিত করে পুরো দুনিয়া। পুরোপুরি সন্ধ্যা নেমেছে, পাগলটিও তার গন্তব্যে পৌঁছেছে। তার যে সঠিক কোনো গন্তব্য নেই। হাঁটতে হাঁটতে পাগল ছেলেটি চট্টগ্রামের রেল স্টেশনে এসে পৌঁছে যায়। রেল লাইনের পাশেই শুয়ে পড়ে। রাত প্রায় 8টা বেজে গেছে। মশার অত্যাচারে আসে না তার ঘুম। চোখ থেকে হারিয়ে গেছে মশার অত্যাচারে প্রাণপ্রিয় ঘুম। চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে আছে আর উপভোগ করছে চাঁদ ও তারার মেলা দেখা। রাত 9টা বাজে। মোটামুটি রেল স্টেশনটা পুরো ফাঁকা। রেল স্টেশনের মধ্যে 9টা 15 মিনিট 48 সেকেন্ডে একটি ট্রেন এসে থামে। ট্রেন থেকে নামে বেশ কিছু মুখোশধারী লোক। তারপর কথায় যেন মিলিয়ে যায়। এই চাঁদের আলোতে তার 15 মিনিট পর প্রায় 10 থেকে 15টি লাক্সারির কার এসে থামে। তখনই ট্রেনের বুকের ভেতর থেকে বেরিয়ে আসে একজন অসুন্দর, অসম্ভব উজ্জ্বল শ্যামলা বর্ণের এক মধ্যবয়স্ক। পাগলটি কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি দ্রুত টেনে চলে যায় তাদের অজানা গন্তব্যের উদ্দেশ্যে। পাগলটি কি ভেবে যেন এক অদ্ভুত হাসি দিয়ে চাদর টেনে ঘুমিয়ে পড়ে। পুরো রেল স্টেশন থেমে থেমে ফাঁকা হয়ে আসে। পরিবেশটা পুরো অন্যরকম হয়ে গেছে। ধীরে ধীরে চাঁদের সাথে তারার মেলা যেন আরো বসেছে। পাগলটি ঘুমিয়ে আছে। তখনই পাগলটির কাছে একটা মেডেল ক্লার্ক রঙির বাইক এসে থামে। ভাইগুলো ছেলেটিকে কোনো কথা না বলে পকেট থেকে একটা খাম বের করে পাগলটির সামনে ফেলে চলে যায়। পাগলটি কোনো কিছু ফেলার অনুভব বুঝতে পেরেই শোয়া থেকে উঠে দাঁড়ায়। সেই ঘুম থেকে অজানা জিনিসটি বের করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি যেন ভেবেই সেখান থেকে রওনা দেয় তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে চারপাশটা থমকে আছে চট্টগ্রামের অপূর্ব সেই সৌন্দর্য পরিবেশের। মধ্যরাতের মায়াবী সব আন্ডারগ্রাউন্ডের গড ফাদাররা ডিল করছে চা পাতার বাগানে। বাগান বাড়ির ভেতরে বসে প্রায় কয়েকজন ডিলার মিলে অবৈধ কাজের ব্যবসা করছে। তখনই তাদের মধ্যে থেকে বলে ওঠে হাবিব। পুরো 25 কোটি টাকার মাল আছে এখানে, টাকা বুঝিয়ে দিবি আর মাল নিয়ে চলে যাবি। এই নিয়ে পুরো 25 কোটি টাকা টাইটান নিয়ে চলে গেলাম, আর মালটা তুই নিয়ে চলে যা। আমি চাই না তোর সাথে কোনো ঝামেলা করতে। যদি তুই আমাকে ঠকিয়েছিস তাহলে পরের বার তুই ঠকবি আমার কাছে। আরে বেটা, মানুষ যেখানে ঠকে সেখানে শিখে, যেখানে থামে সেখান থেকেই সে শিক্ষা গ্রহণ করে। তাই তুই চাপ নিস না আমাকে নিয়ে। বর্তমানে দেশের পরিস্থিতি বর্তমান খুবই খারাপ, কেননা কালো দুনিয়ার সেই দুজন রাজা তাদের এই নতুন শহরে এসেছে। জানি না কোন শহরে তাদের পা পড়েছে। তুই কাদের কথা বলছিস? সেই কুখ্যাত সন্ত্রাসী ডলার এবং ডিলার? হ্যাঁ, আমি তার কথা বলছি। তারা এই শহরে এসেছে, আমি গোপন খবর পেয়েছি। কথাটা শেষ করতে পারিনি পুরোটা। তার আগে স্পাই থেকে একটা বুলেট এসে লাগে তার ডান পাশে থাকা ছেলেটির মাথা বরাবর। বুলেটের শব্দে বিকট আওয়াজে শব্দ দূষণের পরিবেশটা থমকে দেয়। পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেছে। মৃদু বাতাস বইছে। আবার শুরু হয়েছে বুকের হার্টবিট দ্রুত চলছে। এই অন্ধকারের চাঁদনি আলোতে কেমন যেন এক মায়া ভরা ভয় কাজ করছে হাবিব এবং বাবুর। বাবু এবং হাবিব মাস্তান। অবৈধ কাজের সকল রকম খারাপ কাজে তারা যুক্ত থাকে।
তারা টাকার বিনিময়ে কাজ করে। বাবু এবং হাবিবের দলের ছেলেরা এক একজনের কাছে এক একটা রাইফেল এবং আগ্নেয় বিভিন্ন অস্ত্র সবাই চারিদিক দিয়ে তাক করে রেখেছে তাদের দলের প্রোটেকশন দেওয়ার জন্য। হঠাৎ করে কোত্থেকে যে পরপর পাঁচটা বুলেট এসে লাগে পাঁচজন স্পাইপার বডিগার্ডের ওপরে। স্পাইপার বডিগার্ডগুলো নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপরই হাবিব বলে ওঠে, কে রে তুই? তোর যদি সৎসাহস থাকে তাহলে সামনে আয়, পিছনে থেকে কাপুরুষের পরিচয় দিস না আমাদের। হ্যাঁ হাবিব, ঠিকই বলেছেন। যদি তুই এক বাপের সন্তান হয়ে থাকিস তাহলে আমাদের সামনে এসে দাঁড়া, দেখি তোর কলিজা কত বড়। কথাটা শুনে রেগে মেগে একাকার আড়াল থেকে সেই অজানা ভয়ঙ্কর ব্যক্তি দুইটা হঠাৎ করে অন্ধকারের এই রাস্তা থেকে বেরিয়ে আসে বিদ্যুতের গতিতে হিরোদের স্টাইলে ল্যান্ড করে বলিউড এবং হলিউডের নায়কদের মতো করে। একজন বাইক চালিয়ে আসে আর একজন বাইকের ওপর দাঁড়িয়ে স্পাইপারের হাতে দিয়ে সোজা তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। তাদের এইরকম এন্ট্রিতে খানিকটা ভয় পেয়ে গেলেও বুঝতে দেয় না আগন্তুক দুটোকে। হাবিব বলে ওঠে, তোরা কোথাকার কোন পার্টি মাস্তান? তোরা জানিস না আমি হাবিব কতটা ডেঞ্জারাস? আগন্তুক দুটি কোনো কথা না বলে সোজা বাইক নিয়ে এসেছে তাদের সামনে। তারপর বাইক থেকে লাফ দিয়ে নেমে পড়ে দাঁড়িয়ে থাকা আগন্তুকটি। তারপর বাইকটা স্টোন করে দ্বিতীয় আগন্তুকটির বাইকে থেকে নেমে দুজন একই পজিশনে দাঁড়িয়ে পড়ে। তারপর নিজেদের বন্দুকগুলো নিজেদের হাতের কবজির মধ্যে দিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে মারবি আমাকে? আরে, আমাদের নামটা শুনে যেখানে বাঘে মহিষে পানি খায় একধারে, সেখানে তুই মারবি আমাকে? বাবু হাবিব আগন্তুকটির মুখে এইরকম কথা শুনে কি বলবে, উত্তর খুঁজে পায় না। হাতের ইশারা দিতেই হাবিব ও বাবুর লোকেরা বন্দুক তাক করে। এটা দেখে দ্বিতীয় দাঁড়িয়ে থাকা আগন্তুকটি হাসিতে মেতে ওঠে। দ্বিতীয় আগন্তুকটি তার এক পা এগিয়ে এনে সিগারেটের অংশটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। বাবু ও হাবিবের শার্টের কলারগুলো ঠিক করে দিয়ে বলে ওঠে হাসতে হাসতে, যেখানে তোরা শেষ করিস সেখানে আমরা শুরু করি। জানিস তো একটা কথা, ফাঁকা মাঠে কখনো খেলা যাবে না। খেলা জমানোর জন্য দর্শক এবং বিপরীত দলের প্রয়োজন, তবে সেই খেলাই মজা পাওয়া যায়। কথাটা পুরোপুরি শেষ করতে পারিনি, তার আগেই তার ডান পাশের হাতের দুই আঙুল আকাশের দিকে তাক করতেই ঝড়ের বেগে বিদ্যুতের মতো বুলেট এসে এক এক করে দাঁড়িয়ে থাকা প্রাণ ভোমরা দেহগুলোকে দুমড়ে মুচড়ে একাকার করে দেয়। দাঁড়িয়ে থাকা বাবু হাবিবের লোকেরা এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। চারদিকটা শুধু গরম বুলেট আর বুলেটের বালিশের গন্ধে ভরপুর হয়ে উঠেছে। চারদিকটা সাদা ধোঁয়াতে অন্ধকারে ছেয়ে গেছে। ভীষণ ভয় করছে হাবিব ও বাবুর। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে পুরো খেলার মাঠ ফাঁকা করে ফেলে ডলার এবং ডিলার নামের সেই দুটো আগন্তুক। আগন্তুক দুটি আগে থেকেই তাদের দলবল নিয়ে রেখেছিল তাদের পেছনে, আর এক একজনের কাছে চায়না থেকে আগত কায়নাকর নামের 3.5 এমবিবি রাইফেলস দিয়ে হাবিব এবং বাবুর দলের প্রত্যেকে মেরে ফেলে। এটা দেখে বাবু ভয়ে বলে ওঠে, ভাই কে তোমরা? আমাদের এভাবে মারছো কেন? আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও, তোমাদের যা হয় নিয়ে যাও। ডিলার এবং ডলার নামের আগন্তুক দুটি এইরকম মাইন্ড গেম খেলা দেখে আটকে ওঠে হাবিব। হাবিব আর দেরি না করে দ্রুত ডলার এবং ডিলার নামের আগন্তুক দুটির পা ধরে বলতে থাকে, ভাই বাবু যা বলছে তাই সত্যি। শুধু তোমাদের টাকা চাই, টাকা নিয়ে যাও। যদি টাকা না নিয়ে আমাদের পুরো সম্পত্তি নিয়ে যেতে চাও সেটাও নাও, শুধু আমাদের এখান থেকে সহি সালামত ভাবে ফিরতে দাও। তোদের এখান থেকে যেতে দিতে পারি এক শর্তে, আমাদের পরিচয় যেন কেউ না জানতে পারে যে আমরা এই শহরে চলে এসেছি নতুন করে রাজ করব বলে। প্রতিশোধের নেশায় নতুন এক রূপে নতুন করে এসেছি এই শহরে। পুরো আন্ডারওয়ার্ল্ডের ডলার আর ডিলারের নাম ছড়িয়ে পড়বে প্রতিশোধের নতুন নামে। ডলার ডিলার এসেছে ফিরে এই শহরে নতুন করে রাজ করবে বলে। জীবন থাকতে জীবনের মূল্য দিয়ে নিজেদের জীবন নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। ডলার ডিলার খেপে গেলে বাঁচবে না তোদের কার জীবন রে। সৃষ্টি হবে এই শহরে নতুন করে ডিলার আর ডলারের আতঙ্ক।
তোদের সাথে খেলবো তোদেরই শহরে, মাস্টার মাইন্ড গেম দিয়ে মারবো তোদেরই শহরে তোদেরকে। চলে এসেছে রাজ করতে ডিলার ডলার এই শহরে। এই বলে আগন্তুক দুটির মধ্যে থেকে ডলার নামের আগন্তুকটি হাতে থাকা বন্দুকটা রাস্তার উপর রেখে হাতও দুইটা ভাঁজ করে রাস্তার উপরে বসে পড়ে। সিগারেট টেনে ধোঁয়াগুলো উড়িয়ে দেয়। ডলার আরো কিছু বলতে যাবে, তার আগে হাবিব নামে সেই আগন্তুকটি হঠাৎ করে রাস্তার উপর থেকে বন্দুক নিয়ে নেয়। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর বেশ কয়েকটা গুলি চালায় ডলার এবং ডিলারের দিকে। মুহূর্তের মধ্যেই ডলার তো হাসতে হাসতে পাগল, কেননা ডলার ডিলার যেটা ভেবেছিল সেটাই হলো তাদের সাথে। এটা দেখে হাসতে হাসতে ডলার বলে ওঠে, হা হা হা, তোরা সে একই ভুল আবার করলি, তোরা সে একই ভুল আবার করলি। পাশে দাঁড়িয়ে থাকা ডিলার নামের আগন্তুকটা হাসতে হাসতে বলে ওঠে, তোরা জানিস তো এই ডিলার আর ডলার শত্রুদের ছেড়ে দিতে পারে কিন্তু কোনো বিশ্বাসঘাতককে নয়। তাই তোদেরকে এখন মরতে হবে, তৈরি হয়ে নে। ডিলার নামের আগন্তুকটা কতটা বলতে দেরি, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা ডলার নামের আগন্তুকটা পেছন থেকে ধারালো এক কুড়াল বের করে মাথায় মাছ বরাবর এক কোপে 2 খণ্ড করে ফেলে মাথাটাকে। এটা দেখে হাবিব নামের সেই পাতি মাস্তান গুন্ডাটি যখনই চিৎকার দিতে যাবে তার আগেই গলার মাছ বরাবর এফোর ওপর ঢুকে যায় একটি ধারালো অস্ত্র। তারপর একটা টান দিতেই শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। রাস্তার উপরে নিথর দেহটি পড়ে আছে। পুরো রাস্তা লাশের শ্মশান ঘাট হয়ে গেছে। পুরো রাস্তায় রক্তে রক্তাক্ত হয়ে গেছে। প্রায় রাত 4টার কাছাকাছি। এখনই ভোরের আজান দিবে। চারিদিকে মোটামুটি পাখিদের কিচিরমিচির। গ্রামগঞ্জে, শহরে কিংবা আশেপাশে জঙ্গল থেকে পশু পাখির ডাকাডাকি, কিচিরমিচিরে পরিবেশটা যেন মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বেরিয়ে পড়ে গাড়িগুলো নিয়ে তাদের অজানা নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সময় যাচ্ছে তার আপন গত্যে। চারিদিকে পাখির কিচিরমিচির ও মানুষের যানবাহনের কলা হয়ে মুখরিত পরিবেশটা হয়ে উঠেছে মনোমুগ্ধকর। চট্টগ্রাম হাইওয়ে চীনা বাদামপুর নওগাঁ গ্রামের সদর তেজপাতা এলাকায় চা পাতার বাগান বাড়িতে পাওয়া গেছে প্রায় কয়েকটি মৃত লাশ। অনেক বিশ্রীভাবে তাদের হত্যা করা হয়েছে। সাথে পাওয়া গেছে অনেক আগ্নেয় অস্ত্র এবং লাশগুলোর কপালে লেখা ছিল ডলার ও ডলার ব্যাক কাম ইজ দ্য কিলার। তারপর লাশগুলোর পাশে রেখে যায় সেই পুরনো 2 কুখ্যাত মাফিয়া সিক্রেট মুখোশ, যা দেখে পুলিশ শনাক্ত করেছে এটা ডলার এবং ডিলারের কাজ। পুলিশ বুঝতে পারে না যে ডলার এবং ডিলারকে গত 6 মাস আগে হত্যা করেছিল এবং তাদের পুরো গ্যাংটাকে গ্যাংস্টাররা ধ্বংস করে দিয়েছিল। তাহলে আবার তারা কি করে এই শহরে নতুন করে জন্ম নিয়ে আসে? পুলিশ তদন্ত করছে। পুলিশ তো পারবে না, তদন্ত কমিটি নির্বাচন করেছেন গোয়েন্দা বিভাগের সিক্রেট অফিসার আলামিনকে এবং তার পুরো টিমকে সাথে র্যাব ও সিআইডি সহযোগিতা করবে। লাশের এরকম খবর পাওয়াতে পুরো চট্টগ্রাম শহরে আতঙ্ক ছড়িয়ে গেছে। তাহলে কি নতুন করে জন্ম নিবে সেই আবার 2 গ্যাংস্টার নতুন রূপে? বিস্তারিত খবর জানতেও গল্পটি শুনতে শুনতে চ্যানেলের নামটি যেন ভুলবেন না। মনে রাখবেন, সাদা আকাশ ইউটিউব চ্যানেল। সাংবাদিকের বলা কথাগুলো শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। কেউ বুঝে উঠতে পারে না কালো দুনিয়ার এই আন্ডারগ্রাউন্ডের জগৎটা, যেখানে শুধু রক্তের খেলা ছাড়া কেউ কোনো কিছুই বোঝে না। রক্তের খেলায় মেতে ওঠে পুরো দুনিয়া। রাজত্ব পাওয়ার জন্য যেখানে রক্তই রক্তকে হত্যা করে, সেখানে মনুষ্যত্ব যে কাজ করে কিভাবে? আপনজনেরা যেখানে প্রতারণা করে, বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে আপনজনের সাথে, তখন সেখানে যে বেঁচে থাকাটাই কঠিন, মুশকিল হয়ে ওঠে। তেমনই ঘটেছিল 2জন কুখ্যাত সন্ত্রাসী অ্যান্ড আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া দা গডফাদার কিলার, ডলার এবং ডিলারের সাথে। আমরা হয়তো জীবনের অনেক গল্প শুনেছি, কিন্তু আজকের গল্পটা কিছুটা হলেও আমাদের বাস্তব জীবনের সাথে চরিত্র ফুটে উঠব। তাই গল্পটি মাঝখানে রেখে কেউ যাবেন না, গল্পটি শেষ পর্যন্ত শুনে যাবেন। এতে করে সম্পূর্ণ গল্পটা বুঝতে পারবেন। মানুষ ডলার এবং ডিলারের নামটা শুনে অনেকের মুখেই ফুটেছে হাসি, অনেকেই আছে আবার টেনশনে, অনেকের মনে আছে ভয়, আতঙ্কের আভাস ফুটে উঠেছে। যাদের মনে অন্যরকম ভয়ের আভাস, যে ভয়টা তাদের জানান দিচ্ছে মৃত্যু তাদের খুব নিকটে আসছে। তাদের জান কবজ করতে ডলার এবং ডিলার মিলে মিথ্যে হত্যার প্রতিশোধ নেবে একে একে সব বেঈমানদের কাছ থেকে, ছাড়বে না কাউকে। এই শহরে ধ্বংস করে দিবে সেই সকল বেঈমানকে। দেখতে দেখতে পুরো 9টা বেজে গেছে। সকাল 7টার খবর
পেয়ে মানুষেরা এমনিতেই আটকে আছে বেশ ভয়ে। চারিদিকে এই চট্টগ্রামের ধুলোবাড়িতে গাড়ির এবং কারখানার কালো ধোঁয়াতে ছেড়ে গেছে। 9:20 চট্টগ্রাম কিশোরগঞ্জ নোয়াডাঙ্গা ভার্সিটির গেটের সামনে দেখা যায় একটি যুবককে। যুবকটির পরনে আছে সাধারণ দামি পোশাক, সাদা রঙের টি শার্টটা ঘেমে একাকার হয়ে পিঠের সাথে চেপে লেগে আছে। চুলগুড়ি চিরুনি দিয়ে হালকা করে আছড়ে নিয়েছে। পরনে প্যান্টটা বাজারের ফুটপাতে সস্তা দামে কেনা, হাতে ঘড়ি, কাঁধে ব্যাগ। চট্টগ্রাম কিশোরগঞ্জ নোয়াডাঙ্গা ভার্সিটির গেট পেরিয়ে সামনে প্রবেশ করে মাথা উঠিয়ে চারিদিকে ঘুরিয়ে দেখতে পায় দল বন্ধ হয়ে বেশ কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে একত্রে মিলে। ছেলেটি আর এদিকে ওদিকে না তাকিয়ে মাথা নিচু করে সামনে এগিয়ে যেতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। নরম কোনো বস্তুর উপরে পড়ার সাথে সাথে কেমন যেন সারা শরীরে এক অন্যরকম অনুভূতি বয়ে যায়, সাথে আসা আকাঙ্ক্ষা বাতাসও বয়ে যায়। কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকা হাজারো ছেলে মেয়ে তাকিয়ে আছে তাদের ওই দৃশ্যটা দিকে। ছেলেটি পড়ে যাওয়ার সাথে সাথে ছেলেটিকে ধাক্কা দিয়ে ছেলেটির শার্টের কলার ধরে দাঁড় করিয়ে ছেলেটির গালে বেশ কয়েকটা থাপ্পড় দেয় আর চিৎকার করে বলে ওঠে, বেটা লুচ্চা পোলা, চোখকে পকেটে নিয়ে ঘুরোস যে জলজান্ত একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিলি, তার উপর তুই আমাকে ফেলে দিলি। তোরে তো আজকে খাইছি চান্দু। মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা ছেলেটি মেয়েটির এইরকম ঝাড়ি খেয়ে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটি বুঝতে পারে না তার সাথে হচ্ছেটা কি, বা এতক্ষণ বা হলোই বা কি। মেয়েটি চিল্লাপাল্লা করার আগে ছেলেটি কোত্থেকে দাঁড়িয়ে গিয়ে বলে ওঠে, সরি আপু, আসলে আমি দেখতে পাইনি, কিভাবে জানি না হোঁচট খেয়ে আপনার উপরে পড়ে গেছি, আর আমি ইচ্ছে করে ওইটা করিনি। ছেলেটির কথা শুনে তো মেয়েটি 4000 ভোল্টে রেগে গেছে। তারপর মেয়েটি ছেলেটির শার্টের কলার ধরে জাকাতে জাকাতে বলে ওঠে, তুই জানিস আমি কে আর আমার বাবা কে? আর তুই কি না তার মেয়েকে ভার্সিটির এতগুলো ক্যাম্পাসের ছেলে মেয়ের সামনে প্রকাশ্যে ধাক্কা দিয়েছিস? এর শাস্তি তো তোকে পেতেই হবে। আপু প্লিজ আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি, আর আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেই নাই, আমাকে কেউ পায়ে লেগ দিয়েছিল যার কারণে আমি আপনার উপর পড়ে যাই। এই বলে ছেলেটি একতি মুহূর্তে করতে থাকে মেয়েটির কাছে। মেয়েটি ছেলেটির কোনো কথা না শুনে ফোন করে অজানা কোনো এক নম্বরে। ফোন করতে দেরি, কিন্তু ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে দেরি হয়নি বেশ কয়েকটি কালো স্মার্ট কারগুলো সোজা এসে থামে ছেলেটি এবং মেয়েটির সামনে। গাড়ি থেকে নেমে আসে বেশ কিছু দানব আকৃতির ভয়ানক লোক, যাদের শরীরের বডি ফিটনেস ও উচ্চতা দেখলে যে কেউ হয় সেখান থেকে কেটে পড়বে, না হয় স্ট্রোক করবে। মেয়েটা কিনা এত বড় বড় দানবগুলো নিজের টাকায় পোষে। গাড়ি থেকে দানব আকৃতির বেশ কয়েকটা লোক নেমে তাদের মধ্যে থেকে তাদের লিডার বলে ওঠে, ম্যাডাম, আপনি দ্রুত ফোন করে আমাদের কেন আসতে বলবেন? বলুন আপনাকে কে বিরক্ত করেছে? কার এত বড় সাহস যে আপনার মতো কোটিপতির মেয়েকে বিরক্ত করে? বলুন, আমরা এখনই তার হাড় হাড্ডি সব একত্রিত করে ফুটবল বানিয়ে হাট্টিমার টিম খেলবো। না থাক, কিমা বানিয়ে হাট্টি মাটিম খেলা লাগবে না। শুধু ওকে একটু বুঝিয়ে দাও যে আমি কে, আর আমার সাথে বেয়াদপি করলে কতটুকু শাস্তি হয় ওকে একটু বুঝিয়ে দিও, আর ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। ওকে ঠিক আছে ম্যাডাম, তারপর ওকে ছেড়ে দেব নাকি আটকিয়ে রাখবো? আর আমরা ভালো করে ওর আপনজনের যত্ন নিব, যাতে ওর প্রয়োজনে কোনো কমতি না থাকে। ছেড়ে দাও। ওকে। মেয়েটি কথাটা বলতে দেরি, কিন্তু তার হায়না দানব আকৃতি সেই অদ্ভুত বিশ্বের অদ্ভুত জগতের প্রাণী কুল মানুষগুলো পাঁচকোলা করে তুলে নিয়ে যায় সেই অজানা ছেলেটিকে। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা ছেলেটিকে ভার্সিটিতে প্রথম আসাতেই র্যাগিং এর শিকার হতে হলো ধনী প্রভাবশালী ব্যক্তিদের হাতে। ছেলেটি ছাড়ার জন্য অনেক ছটফট করে, কিন্তু পারে না। সেই লিডার সহ তার হায়নার দল নিয়ে আসে একটা বন্ধ রুমে, তারপর চেয়ারের সাথে বেঁধে ফেলে। আর মিষ্টি হাসতে হাসতে চলে যায় তার বন্ধু এবং বান্ধবীদের সাথে আড্ডা দিতে। ও হ্যাঁ, আপনারা তো কিছুই বুঝলেন না, এই মিষ্টি কে? এই মিষ্টি হচ্ছে এই গল্পের একটি অংশ। আর এতক্ষণ যার সাথে ঝামেলা হচ্ছে, এই হচ্ছে মিষ্টি। এবং ছেলেটি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন সেই ছেলেটাকে। হ্যাঁ, সেই ছেলেটা আর কেউ না, সেটা হচ্ছে ডিলারের ভাই ডলার। ডলার দ্য কিলার, বয়েজ ডিলার। ডলার ডিলার এসেছে এই শহরে নতুন করে রাজ করবে বলে। এই ভার্সিটি থেকে শুরু করবে তাদের প্রথম মিশন। তাই ডিলার এসেছে ছদ্মবেশে এই ভার্সিটিতে। আসতে না আসতেই প্রথম বিপদের সম্মুখীন হতে হয় মিষ্টির সাথে। মিষ্টি দেখতে ডানা কাটা পরি,
ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, গালগুলো পাকা টমেটোর মতো, দুধে আলতা চেহারায় এক অন্যরকম লাবণ্য, তা অসম্ভব মায়ের সাথে একটু লাজুকতা, এক মায়া বিপরীত। আর আমাদের ডিলারের সম্পর্কে তো জানেনই, সে দেখতে কেমন। দেখতে উজ্জ্বল ফর্সা না হলেও শ্যামলা বর্ণের, শরীরের আকৃতি গঠন বেশ, বডি ফিটনেস দেহ। ডিলার এসেছে এই কলেজে সেই বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতার কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে, কিন্তু ভার্সিটির প্রথম দিনেই আসতে না আসতেই প্রথম ঝামেলায় নিজেকে জড়াতে হলো তাকে। অন্যদিকে ডিলারকে চেয়ারের সাথে বেঁধে রাখার পর সেই ডনের লিডার বলে ওঠে, কিরে, তুই ভার্সিটিতে কোন সাহসে ম্যাডামকে ডিস্টার্ব করেছিলি? এখন তো তোকে অনেক অত্যাচার সহ্য করতে হবে। ভেবেছিলাম মেরে ফেলবো, কিন্তু ম্যাডামের অনুমতি, তোকে ছেড়ে দিতে হবে। তাই কিছু টর্চার সহ্য করে নে। কথাটা শুনে ডিলার নামে সেই মধ্যবিত্ত ঘরের ছেলেটি একটা মুখ ভাঙানো এক চিলতে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, এই ডিলারকে মারবে এমন কোনো বাপের বেটা নেই এই শহরে। জানিস তো, একটা কথা মনে রাখবি, যে মারে সে মজা নেয়, যে মার খায় সে শুধু তার সময়ের অপেক্ষা করে। এখন তোর সময়, তাই তুই আমাকে হুমকি দিচ্ছিস? ছেলেটির মুখে ডিলার নামটা শুনতেই কেমন যেন বুকের মধ্যে লিডার নামের সেই লোকটির বুকটা থুকপুক থুকপুক করে ওঠে। বিস্তারিত জানার জন্য সেই দলের ডিলারটি আবার বলে ওঠে, এই, কিসের ডিলার? আর তুই কোন ডিলারের কথা বলছিস? কার নাম ডিলার তোর? তুই জানিস ডিলারকে? ডিলার তো আজ থেকে কয়েক মাস আগেই তার নিজের আপনজন, তার নিজের দলের গ্যাংস্টারদের হাতে 2 ভাইয়ের মৃত্যু হয়েছিল। তাহলে তুই বলছিস তুই ডিলার? লিডারের মুখের এরকম কথা শুনে চেয়ারের সাথে বসে থাকা সেই অজানা ঠিকানাহীন ও অজানা গন্তব্যবিহীন ছেলেটি এবার নিজের হাসিটাকে আরো আটকে রাখতে পারে না, উচ্চ স্বরে হাসতে হাসতে বলে ওঠে, জানিস তো, তুই ভীষণ ইনোসেন্ট আর বোকা। কেন বলবো? এই শহরটা না ভীষণ অদ্ভুত। এই শহরে যে মরে সে শহীদ, আর যে মারে সে বীর পুরুষ। ডলার এবং ডিলারকে মারতে পারে এমন কোনো বন্দুক তৈরি হয়নি এই গোটা পৃথিবীতে। তাহলে বিশ্বাসঘাতকতা, তাদের ছলনায় এই ডলার আর ডিলার মরবে কি করে? তোর মৃত্যু তো নিজে ডেকে এনেছিস। হয় আমাকে মেরে ফেল, আর না হলে নিজের মৃত্যুর জন্য তৈরি হও। ছেলেটা কথাটা বলতে দেরি, কিন্তু উপস্থিত থাকা সেই হায়না রূপের দানব বিশ্বের অদ্ভুত প্রাণী জগতের মানুষগুলোকে স্পাইপারের আঘাতপ্রাপ্তি হতে দেখে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ডিলার নামে সেই ছেলেটি। একবার ফ্লোরের উপরে পড়ে থাকা লাশগুলোর দিকে তাকাচ্ছে, আর একবার চেয়ারের সাথে বসে থাকা ডিলারের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে গোডাউনের দরজা ভেঙে ভেতরে এক অজানা আগন্তুক প্রবেশ করে। আগন্তুকটি প্রবেশ করার সাথে সাথেই পুরো রুমটা যেন নিস্তব্ধ আর প্রাণহীন হয়ে যায়। আগন্তুকটির পরনে আছে ব্ল্যাক জ্যাকেট, হোয়াইট রঙের প্যান্ট, পায়ে কেটস, চোখে সানগ্লাস, হাতে ব্যাস, বাম হাতে বন্দুক আর ডান হাতে সিগারেট। গুটি গুটি পায়ে এক পা দুপা করে এগিয়ে আসে তাদের সামনে। চেয়ারের সাথে বসে থাকা ছেলেটিকে আগন্তুকটি দেখতে এক অন্যরকম মুচকি হাসি দেয়। ডিলার নামে ছেলেটি বলে ওঠে, কে তোরা? তোদের পরিচয় কি? তোরা আমাদের ছেলেদের মেরে ফেলবি কেন? কি তোদের আসল পরিচয় বল? ডিলার নামে ছেলেটার মুখের এইরকম কথা শুনে উচ্চ সুরে হাসতে থাকে উপস্থিত থাকা অজানা সেই ভয়ঙ্কর আগন্তুকটি সিগারেটের ধোঁয়াগুলো মনের সুখে সিগারেটের ধোঁয়াগুলো টানছে আর উড়িয়ে দিচ্ছে নিঃস্বার্থ বাতাসের সাথে, যে বাতাসটা শুধু স্বার্থহীনভাবে পুরো পৃথিবীর জন্য লড়ে যাচ্ছে। এই বাতাস দিয়ে কেউ শরীরের ক্লান্তি মেটায়, কেউ মন খুলে শ্বাস নেয়, আর কেউ এই বাতাসের জন্য অনেক অসম্ভব কাজ সম্ভব করে। অজানা আগন্তুকটি তো সিগারেটের বাকি অংশটা পায়ের নিচে ফেলে দিয়ে হালকা করে ঘষে 3 আঙুলের মাঝখানে একটা সেন্টার ফ্রুট বের করে সেন্টার ফ্রুটটা ছুঁড়ে দেয়, ক্যাচ করে মুখে নিয়ে নেয়। তারপর মনের সুখে সেন্টার ফ্রুটের স্বাদ নিতে থাকে। কিছুক্ষণ পরে আগন্তুকটি এইরকম নিস্তব্ধতা যেন জানান দিচ্ছে ভয়ঙ্কর কোনো কিছুর আভাস। অজানা আগন্তুক আর কোনো কিছু না বলে চেয়ারের সাথে বসে থাকা সেই ডিলার নামে ছেলেটির বাঁধনগুলো খুলে দেয়। তারপর ডিলার নামে ছেলেটির দিকে একটা সিগারেট এগিয়ে দেয়। দুজনে দুটো চেয়ারে পায়ের উপর পা দিয়ে বসে পড়ে। তারপর ডলার নামের আগন্তুকটি বলে ওঠে, জানিস তো, শুধু এই শহরটা না রে, পুরো পৃথিবীটাই স্বার্থপর কেন জানিস? কথায় আছে না, চাচা আপন জীবন বাঁচা। এখানে যে যাকে মারতে পারবে সেই বাদশা। হ্যাঁ, সেটা আর কেউ না, সেটা হচ্ছে ডলার। ডলার ডিলারকে বাঁচাতে চলে এসেছে। আপন মায়ের যমজ ভাই তারা।
একে অপরের বিপদে পাশে দাঁড়ায় দুজন দুজনে। একত্রিত হয়ে শত্রুদের মাঝে দেওয়াল তৈরি করে নিজেদের শত্রুদের হাত থেকে বাঁচিয়ে শত্রুদের প্রতিহত করে এক এক করে পুরো কালো দুনিয়ার সিন্ডিকেট শহরের পুরো রাজ্যের রাজা তারা ছিল একসময়। তারা বর্তমানে কিছু বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আজকে তারা সঙ্গহারা। ডলার আবার বলে ওঠে, জানিস তো ভাই, এই জগৎটা না বড়ই অদ্ভুত। মারলে ভালো, আর না মানলে নিজে মরো। এই পুরো কালো দুনিয়ার রাফিয়ান জগৎটা না একটা গোলক ধাঁধা। ভাই, আপনারা যে দুনিয়াতে এখনো বেঁচে আছেন সেটা আমরা কেউ জানতাম না। আমরা ভাবতেই পারছি না যে ডলার আর ডিলার নামে সেই আতঙ্ক দুটো এখনো এই পৃথিবীতে বেঁচে আছে, তাও আবার এই চট্টগ্রাম শহরে, যারা কিনা ঢাকার নাম্বার 1 টপ মাস্তান। রাশিয়ান জগৎটাতে না যত মারবি তত বাঁচবি, আর যাকে মারবি তাকে একেবারে মেরে ফেলবে। তাকে ছেড়ে দিলে তোকে ফাইনাল মরতে হবে। তাই এখন তোকে মরতে হবে, কেননা তুই তো আমাদের দেখেও চিনে ফেলেছিস, সাথে আমাদের পরিচয় জেনে ফেলেছিস। তাই মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। কারণ কি জানিস ভাই, তোকে বাঁচিয়ে রাখলে বিপদ সামনে, আর তোকে মেরে ফেললে এই মাইন্ডটা একটু টেনশন ফ্রি হবে। ডিলার নামে ছেলেটি আর কিছু বলার জন্য সবেমাত্র মুখটা খুলবে, কিন্তু তার আগেই গলা থেকে রক্ত পড়তে শুরু করে। নিজের গলার দিকে তাকিয়ে দেখতে পায় গলা কেটে এফোর ওপর হয়ে গেছে। গলা কেটে গলার ফিনকি দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছে। তাজা রক্তে পুরো ফ্লোরটা লাল রঙে ছেয়ে গেছে। পুরো রুমটাতে হাসিতে ভরে ওঠে, কেননা এই লাল রংটা যে তাদের ভীষণ প্রিয়, ভীষণ আপন, ভীষণ কাছে। কেননা মানুষের আন্তর্জাতিক খেলা হচ্ছে কাবাডি, আর ডিলার আর ডলারের আন্তর্জাতিক খেলা হচ্ছে রক্তের খেলা। রক্তের খেলার মেতে উঠে ওরা দুই কুখ্যাত হায়না। আগন্তুক দুটি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে তাদের অন্যরকম এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। দিন দুপুরে প্রকাশ্যে হত্যা করে বেরিয়ে গেল সেই কুখ্যাত দুই সন্ত্রাসী, যাদের নাম ডলার আর ডিলার। ডলারের নামটা শুনে মন্ত্রী সহ সরকার পর্যন্ত কেঁপে উঠত, কেননা তাদের কাজ দেখেছে কিন্তু তাদের মুখ দেখেনি। তাদের নাম শুনেছে কিন্তু তাদের মাইন্ড গেমের খেলা দেখেনি। তাই সরকার থেকে মন্ত্রী পর্যন্ত সবাই ডলার ডিলারের নামটা শুনেই থরথর করে তাদের পায়ের তলার মাটি কাঁপতে শুরু করে। অজানা আগন্তুক দুটি বেরিয়ে পড়ে তাদের নিজ নিজ অজানা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে হাসতে হাসতে একাকার মিষ্টি ও তার দলের ছেলেপুলেগুলো পরি বলে ওঠে, কিরে, কেমন বানালাম ওই বোকা হাপাগোবা ছেলেটাকে। আসলে রে, ছেলেটা দেখতে যাই হোক ইনোসেন্ট আর হ্যান্ডসাম। রে, তোরা ঠিক বলেছিস। তবে ছেলেটাকে আজকে বোকা বানিয়ে হেব্বি মজা পেয়েছি। তোর কি মনে হয় ছেলেটা কি কাল কলেজে পায়ে হেঁটে আসতে পারবে? আমার তো মনে হয় না, কেননা তুই যত বড় বড় হায়নাদের এনে তাকে ভয় দেখালি, তারপর তো আমার মনে হয় না সে আর কলেজে আসবে বলে। না রে, তেমন কিছু করতে বলিনি, শুধু একটু ভয় দেখাতে বলেছি আর ছেড়ে দিতে বলেছি। তা না হলে আমরা প্রতিদিন কাকে র্যাগিং করব? এইভাবে তারা আড্ডা দিচ্ছে আর কথা বলছে। অন্যদিকে শহরে বিভিন্ন মার্ডার এবং সন্ত্রাসীদের এমন হামলায় এই শহরের বেস্ট গোয়েন্দা অফিসার আলামিনকে দায়িত্ব দেওয়া হয় ডলার এবং ডিলারের সূত্রপাত খুঁজে বের করায়। এমন সময় আল আমিন বসে আছে তার নিজ কেবিনে, কিছু ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। ডলার এবং ডিলারের ম্যাগাজিন পড়ছে। তাদের খুন করার স্টাইল, তাদের পোশাক আশাক, কথা বলার স্টাইল, এই সবই ভালো করে তদন্ত করছে। এমন সময় রুমের মধ্যে প্রবেশ করে সিদ্দিক। সিদ্দিক রুমের মধ্যে প্রবেশ করেই বলে ওঠে, স্যার, যে দুর্ঘটনাগুলো ঘটেছে আমরা সেই জায়গায় তদন্ত করে শুধুমাত্র একটাই প্রমাণ পেয়েছি। তাছাড়া খুনি কোনো প্রমাণ ফেলে যায়নি, এমনকি তার কোনো চিহ্নও পাওয়া যায়নি। শুধু তার উপস্থিতি টের পাওয়া গেছে এবং সে খুন করে রাতের আধারে পালিয়ে গেছে। কিন্তু সেই একটা জিনিস ফেলে গেছে, সেটা হলো সেন্টার ফ্রুট এর প্যাকেটটা। আমার মনে হয় খুনি এই সেন্টার ফ্রুটের প্যাকেটটা খেয়ে প্যাকেটটা সেখানে ফেলে চলে যায়। ইন্সপেক্টর সিদ্দিকের কথায় সিনিয়র অফিসার কর্মকর্তা আল আমিন দ্রুত একটা ম্যাগাজিন বের করে উল্টাতে উল্টাতে 106 নম্বর পৃষ্ঠায় গিয়ে লেখাগুলো পড়ে তো অবাক, কেননা ম্যাগাজিনের পাতাগুলোয় লেখা আছে ডলার এবং ডিলারের মধ্যে কে একজন সেন্টার ফ্রুট খায়, কারণ তার মাইন্ডটাকে ঠান্ডা রাখার জন্য সে সেন্টার ফ্রুট খেলে তার মাথাটা ঠান্ডা রাখে, একটা সুন্দর মাইন্ড গেম খেলতে পারে। তাই নিজেকে কন্ট্রোল করার জন্য এই সেন্টার ফ্রুট খাওয়া। ম্যাগাজিন নিয়ে লেখাগুলো ভালো করে পড়ে হত্যাকাণ্ড
চালানোর সেই ঘটনাতে সেন্টার ফ্রুটের প্যাকেট পেয়ে এবার সিনিয়র কর্মকর্তা আলামিন একদম 100% শিওর হয়ে গেল যে এটা ডলারই কাজ। তাই এবার আলামিন বলে ওঠে, আমি আগে থেকেই জানতাম যে এটা ওই দুই ভাইয়েরই কাজ। ওরা এই শহরে নতুন করে এসেছে তাদের প্রতিশোধ নিতে। তাই তো তারা প্রত্যেক মার্ডারের পর লিখে যায়। মার্ডারগুলো লাশের উপরে লেখা আছে, নতুন করে এই শহরে ফিরেছি আমরা, নতুন রূপে, নতুন ভাবে আমাদের ঠেকাবে কে? তাদের খুঁজে মারবো, তাদের শহরে এক এক করে, অজানা অগন্তরে। স্যার, আমি জানি ওই দুইজন ভাই খুবই ভয়ানক এবং ডেঞ্জারাস, কারণ তাদের মাথায় মাথায় অনেক বুদ্ধি থাকে এবং ওরা অনেক হিংস্র। ওদের মারতে বা মার্ডার করতে হাত কাঁপে না। তাই আমি এই কাজটা থেকে নিজেকে সরিয়ে নিতে চাচ্ছি। তুমি কি পাগল হয়েছো সিদ্দি? তুমি কি জানো তুমি কি বলছো? তোমার উপর একটা বড় দায়িত্ব আছে। তুমি একজন সৎ অফিসার। তোমার প্রাণের ঝুঁকি কখনোই হতে দিব না আমি। তুমি আমার সাথে থাকবে সব সময়, আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। তারপর ইন্সপেক্টর সেখান থেকে চলে যায় আর আলামিন ম্যাগাজিনগুলো পড়তে থাকে। ডলার এবং ডিলারের সম্পর্কে যা যা লেখা আছে সেগুলো সব প্রত্যেকটাই পড়তে থাকে। অন্যদিকে সেই দুই অজানা বেরিয়ে পড়ে তাদের অজানা গন্তব্যের উদ্দেশ্যে। যে যে যেখানকার গন্তব্যে পৌঁছে যায়। এদিকে অবাক করা বিষয় যে এই বডিগার্ডগুলো তার ফোন রিসিভ করছে না। এতে খুবই টেনশনে আছে মিষ্টি। দেখতে দেখতে ভার্সিটির সময় 2 দিন কেটে যায়। এই 2 দিনে সবুজ নামের ছেলেটি ভার্সিটিতে যায়নি। এই 2 দিন ভার্সিটির কাউকে র্যাগ দিতে পারেনি বলে ভীষণ মন খারাপ মিষ্টি ও তার বন্ধুদের। 9টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। নিজের মতো এগিয়ে চলেছে ভার্সিটির দিকে। তাকিয়ে দেখতে পায় সেই দিনে সেই হাবাগোবা মধ্য ফ্যামিলির থেকে উঠে আসা সেই ইনোসেন্ট ছেলেটা ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করছে গুটি গুটি পায়। এটা দেখে পরি বলে ওঠে, ওই দেখ দেখ, সেই দিনের ওই চান্দুটা আসতেছে। চল আজকেও একটু হয়ে যাক মজা, কারণ অনেকদিন হলো কাউকে র্যাগ দেওয়া হয় না। না রে, আজকে তোরা যা, আমার ভালো লাগছে না, তাই আমি এখানেই থাকি। তুই তাহলে দেখ ওকে আমরা কেমন করে মজা দেখাই। এই বলে পরিও তার দলবলগুলো চলে যায় কলেজের ভেতর। প্রবেশ করার সেই ছেলেটার কাছে সামনে গিয়ে ছেলেটির পথ আটকায়। তারপর ছেলেটির জামা কাপড় ধরে টানাটানি করতে থাকে, চুলগুলো এলোমেলো করে দেয়। পরি মুচকি হাসি দিয়ে বলে ওঠে, শোন, এই যে কাগজটা দেখছিস, এই কাগজটা ওই আপুটার হাতে দিবি। দেখুন, আমি কোন কাগজে কাউকে দিতে পারবো না, আমি গেলাম। ওদের এইরকম তর্ক বিতর্কের মধ্যে মিষ্টি এসে হাজির হয়। তারপর পরীর কাছ থেকে সেই কাগজটা নিয়ে মিষ্টি এবার মুচকি একটা হাসি দিয়ে ছেলেটার হাতে কাগজটা দিয়ে শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলে ওঠে, শোন, যদি সবার সামনে মার খেতে না চাস তাহলে ওই মেয়েটাকে এটা দিয়ে আসবি। তারপর ডিলার আর কোনো কিছু উপায় না পেয়ে মেয়েটির কথাই ওই মেয়েটিকে সেই কাগজে লেখা চিঠিটা দেওয়ার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে যায়। মেয়েটির সামনে গিয়ে এদিক ওদিক তাকিয়ে মাথা নিচু করে বলে ওঠে, আপু এই নিন, আপনাকে এই কাগজটা দিতে বললো ওখানকার বড় আপুরা। তারপর মেয়েটি আর কোনো কথা না বলে ছেলেটির কাছ থেকে সেই কাগজটা নিয়ে পড়ে দেখে তো চোখ মুখ লাল, আগুনের লাভা ফুটে উঠেছে চোখ মুখে, লাল রক্ত বর্ণ ধারণ করেছে আর হাতটা মুষ্টিবদ্ধ করেছে। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই পর পর বেশ কয়েকটা থাপ্পড় পড়ে ছেলেটির গালে। ছেলেটি হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। সে বুঝে উঠতে পারছে না কি কারণে তাকে মারলো। তাই সে এবার জিজ্ঞাসা করে বলে ওই মেয়েটিকে, আপু আপনি আমাকে মারলেন কি কারণে? কিন্তু আপু, চুপ বেটা লুচ্চা, তুই যদি আর কোনো কথা বলিস তাহলে তোকে এখানে সবার হাতে মার খাওয়াবো, সাথে এই কলেজ থেকে লাস্ট টিকিট করাবো। তোর সাহস হয় কি করে রে আমাকে প্রেমপত্র দেওয়ার? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে মেয়েটি চিৎকার করতে থাকে। মেয়েটির চিৎকারে বেশ কিছু ছেলে পুলেও মেয়েরা চলে আসে। তারপর মেয়েটির সব কথা খুলে বলে। এটা শুনে সবাই মারতে থাকে। এমন সময় প্রিন্সিপাল আসে, সাথে পুলিশে চলে আসে। পুলিশ এসে তো অবাক। পুলিশ এসে মার খাওয়া ছেলেটিকে মাটি থেকে তুলে ওঠায় আর ওর কাপড়গুলো ধুলো পরিষ্কার করতে করতে বলে ওঠে, আরে এটা দেখি সবুজ যে। এই তোমরা কোন সাহসে মেরেছো? কেন মেরেছো? স্যার, এই ছেলেটি ভার্সিটিতে নতুন আইসা মেয়েদের প্রেমপত্র দিয়ে যায় এবং মেয়েদের উত্ত্যক্ত করে ডিস্টার্ব করে, তাই মেয়েটি চিৎকার করে। আর আমরা এখানে এসে ঘটনাটা জানতে পারি, তাই সবাই মিলে ওকে মেরেছি।
একে আপনারা থানায় নিয়ে গিয়ে আচ্ছা মতো ধুলাই করবেন, যাতে আর কোনো মেয়েকে ডিস্টার্ব না করতে পারে। চুপ বেটা বেয়াদব, তুই কি আমার থেকে ওকে বেশি চিনিস? আর কোন মেয়েকে ডিস্টার্ব করেছে ওই মেয়েটাকে আমার সামনে নিয়ে আয়। পুলিশ অফিসার আলামিনের এইরকম ধমকে সবাই চুপ হয়ে যায়। তারপর গুটি গুটি পায়ে বৃষ্টি নামে সেই মেয়েটির সামনে এগিয়ে আসে। তারপর বৃষ্টি নামে সেই মেয়েটিকে দেখে বলে ওঠে আলামিন, এই মেয়ে, তোমাকে ও ডিস্টার্ব করেছে? কি করেছে শুনি, যে তুমি ওকে এতগুলো ছেলে মেয়ের হাতে মার খাওয়ালে? যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে জেলে নিয়ে যাব। অফিসার আলামিনের মুখে এরকম কথা শুনে মিষ্টি পরি ও তার দলবল সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে আমতা আমতা করতে করতে এইবার আমাদের বৃষ্টি বলে ওঠে, স্যার, ও আমাকে প্রেমপত্র দিয়েছিল, তাই ওকে মেরেছি। চুপ, আমি জানি ও এরকম কাজ করতেই পারে না। ওকে আমি ভালো করেই চিনি। ছেলেটাকে মেরে কি করেছো তোমরা? যাও, ক্লাসে যাও। তারপর আলামিন নামের অফিসার সবুজ নামের ছেলেটিকে মাটি থেকে উঠিয়ে গাড়িতে বসিয়ে নিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। কেউ কোনো কিছু বুঝে উঠতে পারে না। বৃষ্টি একজন এত বড় নেতার মেয়ে হয়ে অফিসারটা বৃষ্টিকে এতগুলো ঝাড়ি দিয়ে কথা শোনালো, এটা দেখে সবাই অবাক। তাই এবার তৌফিক বলে ওঠে, কি রে বৃষ্টি, কিছুই তো বুঝলাম না। এই অফিসারের কি মাথার তারগুলো ছিঁড়ে গেছে? তুই একজন নেতার মেয়ে হয়েও তোকে এতগুলো কথা শোনালো কোন সাহসে? আমিও তো কিছু বুঝতেই পারলাম না রে, যে ছেলেটা কে, কি এমন রহস্য লুকিয়ে আছে যে পুলিশ অফিসারটা আমার হাত থেকে ওকে বাঁচিয়ে নিয়ে গেল। কেউ কোনো কিছুই বুঝে উঠতে পারে না। মিষ্টি পরি ও তার দলবল, এদিকে বৃষ্টি ও তৌফিকের দলবল অবাক। সবাই মনে সন্দেহের বীজ বপন হয়েছে। পুলিশ অফিসারটা সবুজকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে ওষুধ কিনে দিয়ে চলে যায় থানার উদ্দেশ্যে। আর সবুজ চলে যায় তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ওহে, এর বৃষ্টি কে? তাহলে শোনেন, এর বৃষ্টি হচ্ছে আমাদের গল্পের দ্বিতীয় নায়িকা, যার বাবা একজন কুখ্যাত নেতা। আর বৃষ্টি হচ্ছে নেতার মেয়ে। দেখতে দেখতে প্রায় ভার্সিটির সময় শেষ হয়ে যায়। ডলার শুধু ভাবতে থাকে কি নিষ্ঠুর এই দুনিয়াটা। সে যত ঝামেলা মুক্ত হতে চায় ততই ঝামেলা থাকে নিজের দিকে টেনে নেয়। দেখতে দেখতে ভার্সিটির সময় শেষ হয়ে যায়। যে যার মতো যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। ডলার নিজের রুমে বসে ল্যাপটপে কি যেন করছে। এমন সময় ডলারের মোবাইলে ফোনে একটি মেসেজ আসে। মেসেজটা দেখে একটা মুচকি হাসি দিয়ে আবার ফোনটা নিয়ে কোনো এক অজানা নাম্বারে মেসেজ সেন্ড করে দিয়ে বেরিয়ে পড়ে শুটবুট, ক্যাচ, সানগ্লাস এবং তাদের সেই গ্যাংস্টারের মুখোশটা পরে নিয়ে রওনা দেয় তার সেই অজানা গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে চট্টগ্রাম লাল বাগেরহাট পশ্চিমাকান্ত চন্দ্রপুর গ্রামের দক্ষিণে নদীর তীর হতে চলেছে অসাধু ব্যবসায়ীদের অস্ত্র কারবারি পাচার। খবর পেয়ে রওনা দেয় তারই উদ্দেশ্যে সেই অজানা আগন্তুকটি। ফুল স্পিডে বাইক চালাচ্ছে। সন্ধ্যার আবরণে পুকুরের খাল বিলে বাঁশের ঝোপঝাড়ে মিলেছে হাজারো জোনাকি পোকার মেলা। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় আগন্তুকটি তার সেই অজানা গন্তব্যের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আড়াল থেকে অনেক অপেক্ষা করতে থাকে তার সেই বেঈমান বিশ্বাসঘাতকদের অপেক্ষাতে। কিছুক্ষণের মধ্যে নদীর তীরে একটা ছোট্ট লঞ্চ এসে থামে। লঞ্চ থেকে বেশ কিছু লোক নেমে আসে। অন্য দিক থেকে একটা ট্রাক আসে। ট্রাকের ভেতর থেকে কিছু লোক নেমে আসে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যায় দুই দিক থেকে দুইটা কালো আর এবং সাদা রঙের কার এসে থেমেছে। কারের ভেতর থেকে দুটো পা বের করেন। ভেতরে যাদের দেখে সেই আগন্তুক তো অবাক, বলে ওঠে নিজের অজান্তেই মনে মনে, পৃথিবীটা আসলে স্বার্থপর কোনো এক বইয়ের পাতায় পড়েছিলাম মানুষ নাকি নিজের ঘরেই দুধ কলা দিয়ে সাপ পুষে। সেটা যে আমি নিজেই আমার ঘরে সাপ পুষেছি সেটা এই দুজনকে না দেখলেই বুঝতেই পারতাম না। এই পৃথিবীটা আসলেই বহুরূপী। এখানে কাউকে আপন করলে ধোঁকা খেতে হবে, আর বিশ্বাস করলে মরতে হবে। ভালোবাসলে তার কাছে হার মানতে হবে, আর তার ভালোবাসা উপেক্ষা করে নিজের জীবনটাকে সাজালে তাকে বেঈমান নামে পরিচিত হতে হবে। হা হা হা। আগন্তুক এই বলে মুচকি একটা হাসি দেয়। তারপর দেখতে থাকে তাদের কাজ কারবার। কিছুক্ষণ পর রাফিন নামে সেই অজানা আগন্তুকটি বলে ওঠে, দেখ ভাই, এখানে পুরো মালটা আছে। দুবাই থেকে পাচার করে নিয়ে এসে এদেশে সেল করব, কোটি কোটি টাকার মূল্য। উপস্থিত থাকা দ্বিতীয় নম্বর আগন্তুকটি উচ্চস্বরে হাসতে হাসতে ড্রাগস এবং হিরোইনের সাথে তামাকগুলো দেখতে দেখতে বলে ওঠে,
জানিস তো ভাই, একটা কথা মনে রাখবে, বড় হতে হলে রিস্ক নিতে হবে, আর রিস্ক না নিলে কোনোদিনই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবি না রে। যেমন এই ধরনের ডিলার এবং ডলার, এই দুই ভাইয়ের অত্যাচারে পুরো দুনিয়া কাঁপে, সেখানে আজকে তারা পৃথিবী ছাড়া। তুই ঠিকই বলেছিস ভাই। যদি ওই ডলার ডিলার বেঁচে থাকতো তাহলে আমরা এই পজিশনে কোনোদিনও আসতে পারতাম না। সালমান ভাই আমাদের এই পজিশনে এনে দিয়েছে, ভাবতে পারিস। তবে একটা কথা মানতে হবে, ডিলার এবং ডলার এই দুই ভাই আমাদের কখনো অসম্মান করেনি। আমরা যা চেয়েছি তাই দিয়েছে। তার সাথে সালমান ভাই বিশ্বাসঘাতকতা না করলেই পারতো। দেখ ভাই, আমরা তো আর তাকে মারিনি, মেরেছে সালমান এবং তারা আরো অন্যান্য বিশ্বাসঘাতকের দ্বারা। আমরা যদি সালমানের কথায় সায় না দিতাম তাহলে আমাদেরও মেরে ফেলতো। আর তাছাড়া সালমানের কথায় রাজি হয়ে আমরা আজকে লাখপতি কোটিপতি একজন বিজনেসম্যান হয়েছি, পুরো দুনিয়া শহরে আমাদের চেনে। ওকে চল, মালগুলো বুঝে নি। আমি আমার দায়িত্ব পালন করলাম, বাকিটা তোর দায়িত্ব। আর সালমান ভাইকে বলে দিস। ওকে ঠিক আছে ভাই, চল তাহলে। এই বলে যখন এই দুই আগন্তুক রাফি এবং রাফসান সেখান থেকে চলে যেতে নিবে, তখনই তাদের মধ্যে এক অজানা আগন্তুক এসে এন্ট্রি নেয় হিরোদের স্টাইলে। ফুল স্পিডে বাইকটি এসে স্ট্যান্ড করে বাইকের উপরে বসে সিগারেট টানতে থাকে। হঠাৎ করে এরকম ঝড়ের বেগে কারো আগমনের আগন্তুকটিকে দেখে খানিকটা ভয় পেয়ে যায় রাফি ও রাফসান। মনে অজানা এক ভয় কাজ করতে শুরু করে, কেননা যে ভয়টা প্রায় 3 থেকে 6 মাস আগে সবার ভিতরে ছিল। ঝড়ের বেগে আগমন, বিদ্যুতের গতিতে মিলিয়ে যাওয়া আগন্তুক। রাফি বলে ওঠে, কে তুই? এভাবে হঠাৎ করে আগন্তুকের ঝড়ের বেগে আসার মানেটা কি তোর? তুই জানিস না এখানে বর্তমান রাফি আর আফসান ভাই এসেছে? আগন্তুকটি কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে বাইকের উপরে, বসে মনের সুখে সিগারেট টানছে। আর সিগারেটের ধোঁয়াগুলো বিশ্বাসঘাতকদের জন্য শান্ত হয়ে থাকার জন্য উপরে ছড়িয়ে দিচ্ছে। সিগারেটের বাকি অংশটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দিয়ে পকেট থেকে একটা সেন্টার ফুড বের করে খেয়ে নেয়। এটা দেখে রাফি আরো বেশ খানিকটা অবাক হয়। সুপরিচিত ব্যক্তির সাথে এর পুরো চালচলন মিলে যায়। আগন্তুকটি কোনো কথা বলে না, তাই এবার রাফসান বলে ওঠে, কে ভাই তুই? তুই এই সেন্টার ফুডটা কিভাবে খেলি? তা আবার সিগারেট খাওয়ার পর পা দিয়ে পিষে দিয়ে সেন্টার ফুড খেলে? তোকে তো আমার খুব চেনা লাগে। কে তুই? তোর মুখটা দেখা তো। রাফসানের মুখে এরকম কথা শুনে মাথাটা মাটির দিক থেকে তুলে যখনই রাফি রাফসানের দিকে তাকিয়েছে, তখনই রাফি আর রাফসান ওই আগন্তুকটির মুখটি দেখে প্রায় কয়েক পা পিছিয়ে যায়। ভয়ে তাদের কলিজার পানি শুকিয়ে গেছে, আত্মাটা যেন শরীর থেকে বেরিয়ে গেছে। মুখে হাতে ভয়ের আভাস দেখা যাচ্ছে, হাত পা পুরো কাঁপাকাঁপি শুরু করেছে। পুরো পরিবেশটা নিস্তব্ধ ও শান্ত হয়ে গেছে। পুরো নদীর ধারটা যেন আগন্তুকটির আগমনে ও তার মুখটা দেখে এক নতুন ভয়ের জানান দিচ্ছে। কে এই আগন্তুকটি, যার ভয়ে আকাশ বাতাস মাটি প্রকৃতি পাখিগুলো মানুষ সব আটকে উঠেছে? রাফি আর রাফসান দুজন একসাথে বলে ওঠে, ডলার ভাই, ডলার তুমি ভাই? এখানে বেঁচে আছো? আগন্তুকটি হাসতে হাসতে পকেট থেকে আবার একটি সিগারেট বের করে নিকোটিনের ধোঁয়া টানতে থাকে। তারপর মুচকি একটা হাসি দিয়ে আগন্তুকটি হাসতে হাসতে বলে ওঠে, এই ডিলারের আর ডলারকে মারবে এমন কোন বাপের বেটা এখনো এই শহরে পয়দা হয়নি রে? তাছাড়া এই ডলার ডিলার সেসব বিশ্বাসঘাতকদের মৃত্যু না দিয়ে নিজের মৃত্যুটাকে কিভাবে বরণ করে বল? রাফি আর রাফসান দুজন ভয়ে ঘেমে একাকার, গলা শুকিয়ে গেছে। ভয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, কারণ তারা জানে যে ডিলারের থেকেও কতটা ভয়ঙ্কর এই ডিলার। ডলার বলে কম মারে, বেশি বোঝায়, কম বুলেট ছুড়ে বেশি। আর ডিলারের কাছে বিশ্বাসঘাতকদের কোনো জায়গা হয় না, কারণ তারা জানে এই ডলার কতটা ভয়ঙ্কর। কারণ একটা সময় হলেও তো তারা এই ডলারের সাথেই কাজ করেছে। ডলার আর ডিলার সবাইকে ছেড়ে দিতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকদের কখনোই ছাড় দেয় না। ডলার আর ডিলার ছেড়ে দেয়, কিন্তু কাউকে ছাড় দেয় না। ডলার আবার বলে ওঠে হাসতে হাসতে, এই রাফিয়ান জগৎটা না বড় অদ্ভুত, জানিস তো? যারা ছেড়ে দিতে চায় তাদের মতো হয়, আর যারা ভালো হতে চায় তাদের ধোঁকা খেতে হয়। তোরা আমাদের সাথে থেকে আমাদের বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলেছি, কিভাবে তোদেরকে ভুলে যাব? দীর্ঘদিন থেকে 6টা মাস অপেক্ষা করছি
এই দিনগুলোর জন্য। আগন্তুকটি 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে আর কথাগুলো বলছে। ডলারের এই রকম এগিয়ে যাওয়াতে রাফি আর রাফসান 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছে। ডলার আবার বলে ওঠে হাসতে হাসতে, জানিস তো ভাই একটা কথা, এই কালো দুনিয়ার জগৎটা না ভীষণ অপরিচিত, এক অন্ধকার দুনিয়া। এই অন্ধকার দুনিয়াতে যে ধোকা দেয় সে বোকা, আর যে ধোকা খায় সে সরল সাদা, আর যে বিশ্বাস নিয়ে খেলে সে হলো প্রতারক, আর যে বিশ্বাসঘাতকতা করে সে হলো স্বার্থপর, আর যারা ক্ষমতা অর্থ সম্পদের জন্য নিজের আপনজনদের সাথে মাইন্ড গেম খেলে তারা হয়ে ওঠে শত্রু। কি জানিস তো, মারলে বাঁচবি আর না মারলে মরবি। কথাগুলো বলতে বলতে প্রায় অনেকটা সিগারেট শেষ করে দিয়েছে। চারিদিকে হালকা মৃদু বাতাস পাওয়া যাচ্ছে, যেটা আরো ভয়ের আভাস জানা দিচ্ছে। যেন ভয়টা ভয়ে ভয়ান্তরে পরিণত হয়েছে। কোনো কিছু বলতে পারে না, গলা শুকিয়ে গেছে, হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। রাফি রাফসান এতদিনে অনেক কিছু শিখেছে। তাদের এই ডলার আর ডিলার ভাইয়ের কাছে শত্রুদের সামনে কখনো নিজেকে নর্মাল ভাব দেখালে চলবে না, বরং নিজের মাইন্ডটাকে ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। তাই রাফি এবার হাসতে হাসতে বলে ওঠে, দেখো ভাই তোমাদের দেখো ভাই তোমাদের থেকে শেখা, তাই কিছু মনে করিও না। তোমাদের শেখাটা তোমাদের উপরে প্রয়োগ করলাম। তাই তো ভাই, তোমায় এখন মরতে হবে। সেইবার হয়তো বেঁচে গেছো, কিন্তু এবার তো আর বাঁচতে পারবে না। মরতে তোমায় হবে, কেননা তোমাকে বাঁচিয়ে রাখলে আমাদের মতো মরতে হবে। তাই মরার জন্য তৈরি হয়ে নাও। ডলারের উপস্থিতি টের পেয়ে সেখানে উপস্থিত থাকা রাফি রাফসানের লোকেরা আগেই নিজেদের যান নিয়ে কেটে পড়েছে, কারণ তারা জানে যেখানে ডলার ডিলার আছে সেখানে এমন কোনো ব্যক্তি নেই যে নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরতে পারে। এবার ডলার আর একটা বাঁকা মুচকি হাসি দিয়ে সিগারেটের অংশ ফেলে দিয়ে সেন্টার ফ্রুটটা চেবাতে চেবাতে বলে ওঠে, হুম, আমি আগেই বলতাম, এখনো বলছি, মারার হলে আমাকে মেরে ফেল, কারণ আমাকে না মারলে পরে তোদেরকে মরতে হবে। তাই সময় থাকতে আমাকে মেরে ফেল, এতে তোদের ভালো হবে। অন্যদিকে মেসেজ পাওয়ার সাথে সাথে অজানা আরেক আগন্তুক বেরিয়েছে এক অন্যরকম ফাইনালে। সাধারণ দেখতে ছেলেটি অসাধারণ। সেই অসাধারণ ছেলেটি তার মাইন্ড গেম দিয়ে অসাধারণ কাজ সাধারণ করে ছাড়ে। আগন্তুকটি এক হাবাগোবার রূপে বেরিয়েছে, খেলতে দুলতে রাস্তার সাইডে পথ ধরে এগিয়ে যাচ্ছে তার সেই নিজ গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা সামনে যেতে শুনতে পাই, এই কে তোরা, আমাকে এভাবে মারছিস কেন? আমার টাকাগুলো ছেড়ে দে বলছি। এই টাকাগুলো আমার গরিব দুঃখিনীর মাঝে বিলি করতে হবে। তোরা এই নেতার পর আটকেছিস। আমি কিন্তু এখান থেকে বাসায় ফিরলে তোদের কাউকে চুপ বেটা, আগে এখান থেকে বেঁচে তো ফিরবি, তারপর তো দলবেলকে নিয়ে এসে আমাদের সাথে মারপিট করবে। আগে এখান থেকে নিজেকে বাঁচিয়ে দেখা, তারপর তো দলবলকে আমাদের পেছনে লাগিয়ে দিস। তার আগে তোর হাতে যত টাকা আছে সব আমাদের দিয়ে দে, আর না হলে তোর জীবনটাকে দিয়ে দে। দুটোর মধ্যে এত দ্রুত বেছে নে, আমাদের হাতে সময় নেই। তোদের কাউকে ছাড়বো না। দেখ, তোরা কিন্তু কাজটা ভালো করছিস না। এটা তোদের কতটা বিপদ হতে পারে তোরা নিজেও ভাবতে পারছিস না। নিজের বিপদ নিজে ডেকে আনছিস। কথায় আছে না, কেঁচো খুঁড়তে গিয়ে গর্ত থেকে সাপ বের হয়। তোদের ব্যাপারটাও যেন এমন হয়ে না যায়। চুপ বেটা, তুই বেশি কথা বলিস। এই তোরা হাত পা ধর ওকে, দুনিয়া থেকে আউট করে দেওয়ার পরে ওর টাকাগুলো নিয়ে যাব। এই বলে যখনই ছেলেগুলি ছুরি দিয়ে আঘাত করতে যাবে নেতাকে, তখনই হিরোদের স্টাইলে একটি ছেলে এসে তাদের কাজে বাধা দেয়। আর আগন্তুকটা বলে ওঠে, এই তোরা কে, আর ওনাকে এভাবে মারছিস কেন? আমরা কাকে কেন মারি তার কোনো প্রশ্ন উত্তর থাকে না। যখন যা পাই টাকা ধরুন তাকে খতম করে দেই। যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে একটা পথ। ফিরবো তো বটে, তবে একা না, সাথে ওনাকে নিয়েই ফিরবো। দেখি তোরা আমাকে কিভাবে আটকাস। ও এই ব্যাপার, তাহলে মরার জন্য তৈরি হয়নি। এই বলে যখনই মাস্তানটা ছেলেটির পেটে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, তখনই পুলিশের সাইলেন্সার বেজে ওঠে। পুলিশের সাইলেন্সারের শব্দ শুনে সেখান থেকে পালিয়ে যেতে যেতে মাস্তানগুলো বলে ওঠে, এবারের মতো তোরা বেঁচে গেলি। বড় যদি আমাদের পাল্লায় পড়িস তাহলে শরীর থেকে মাথাটা আর হাত থেকে টাকাটা দুটোই হারাবি। কথাগুলো বলতে বলতে অন্ধকারে মুলিয়ে যায় ছেলেগুলা।
এমন সময় যে লোকটির প্রাণ বাঁচালো আগন্তুকটি, ওই ব্যক্তি বলে ওঠে। কে বাবা তুমি? আমার জীবন বাঁচালে এইরকম বিপদের সময়? আমি সবুজ, এই শহরে পড়াশোনা করতে এসেছি। তোমার এত তোমার মতো সাহসী ছেলে আছে বলে দেশটা আমাদের এখনো টিকে আছে। আজ তুমি না থাকলে আমার কি যে বিপদ হতো আমি নিজেও জানি না। আচ্ছা বাবা, তুমি কোথায় থাকো? চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি। সরি আঙ্কেল, আমার থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই এই শহরে। কি বলো বাবা? আচ্ছা তুমি চলো, আমার বাড়িতে থাকবে। আজ থেকে আমি যেখানে যাব তুমি আমার সাথে সেখানে যাবে। তোমার মতো সাহসী ছেলে আমার দরকার আছে। কিন্তু দেখো বাবা, কোনো কিন্তু নেই। ওরা যেতে যেতে পরিচয় হয়ে নেয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ডিলার। আর এতক্ষণ যার সাথে কথা বলছিল সে হচ্ছে এই শহরের নেতা। ডিলার ওরফে সবুজ আর কোনো কিছু না ভেবেই চলে যায় তাদের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে বাড়িটা দেখে, সবার সাথে হালকা পরিচয় হয়ে বেরিয়ে পড়ে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। কিছুটা সামনে আসতেই কালো কালারের একটা লাক্সারি কার এসে থামে। তারপর গাড়ির ভেতরে উঠে পড়ে ডিলার। ফুল স্পিডে গাড়ি টানছে। এদিকে দেখ ভাই, মরবি তো তুই শিওর, যেহেতু বেঁচে গেছিস, কিন্তু এবারে বাঁচবি না। মরার আগে এটুকু বলে দে যে তুই বাঁচলি কি করে। আগন্তুকটা কোনো কথাই বলে না, শুধুই হাসতে থাকে। হা হা হা। আগন্তুকটির হাতে দিয়ে সিগারেট টানছে। আগন্তুকটির এরকম ভয়ঙ্কর রূপ দেখে এবার রাফসান বাঁকা হাসি দিয়ে বলে ওঠে। ভাই, তোমাদের কাছেই শেখা। এই শহরে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গাটা ছিনিয়ে নিতে হয়। তাই এতটুকু বিশ্বাসঘাতকতা তোমাদের সাথে করতে হলো, না হলে নিজের পজিশনে কোনোদিন আসতে পারতাম না। দেখ, তোরা এতদিনে আমার সাথে থেকে কোনো কিছু শিখতে পারলি না। যাকে মারবি মেরে ফেল, কারণ মারার আগে এত সময় দিতে নেই। হয়তো তার ভাগ্য খুলে যেতে পারে। মারার বদলে তোরাই মরে যেতে পারিস। তাই আমি তোদের বলবো, আমাকে মারার পেছনে সময় নষ্ট করিস না। কারণ সে যদি আসে তাহলে এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। কে আসবে? তোর ভাই ডিলার। ডিলারকে আসতে দে, তোর সাথে তাকে উপরে পাঠিয়ে দেবো। সোজা দুজনে উপরের টিকিট ধরে ব্যাঙ্গালোর আর সুইজারল্যান্ড যাস। যা বলেছিস ভাই। এই বলে রাফসান আর রাফি বন্দুকের ট্রিগারে যখনই চাপ দিতে যাবে তখনই সেখানে এক নতুন আগন্তুকের আগমন ঘটে। আর এই আগমনে পুরো রাস্তাটা যেন এক অন্যরকম শিহরণে শিহরিত হয়। এই আগন্তুকটির উপস্থিত যেন এক ভয়ের পূর্বাভাস জানান দিচ্ছে। এখন তাকে আসার সাথে সাথে কোনো কথাই ছাড়াই রাফি আর রাফসানের পায়ের কাছে বেশ কয়েকটা বুলেট মারে। রাফি আর রাফসানের হয় শুধু লাফাতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, এই কি করছিস? এই পাগল হলি নাকি? আগন্তুকটির পূর্বভাব জানান দিচ্ছে ডলার নামের এই আগন্তুকটি আরো ক্ষমতাতে দ্বিগুণ করার। এবার ডলার নামের সেই আগন্তুকটি রকেটের মতো উপস্থিত দেখে উচ্চস্বরে হাসতে হাসতে ডলার বলে ওঠে। তোদেরকে বলেছিলাম যে আমাকে মারার হলে মেরে ফেল, আর না হলে মরার জন্য নিজে তৈরি হয়ে নে। তোদের সময় শেষ। এতক্ষণ অনুরোধ করলাম যে আমাকে মেরে ফেল, কিন্তু আমাকে মারলি না। তাই এবার নিজেরাও আমাদের হাতে মরার জন্য তৈরি হয়নি। হা হা হা। এই বলে উচ্চস্বরে হাসতে থাকে দুই আগন্তুক। আপনারা ঠিকই ধরেছেন, উপস্থিত হয়েছে ডিলার। ডিলার যেখানে মানুষের আতঙ্ক সৃষ্টি হয় সেখানে তাই তো রাফি আর রাফসানের অবস্থা বেহাল হয়েছে। ডলার একটা সিগারেট নিজে জ্বালিয়ে টানতে থাকে আর একটা সিগারেট ডিলারকে দেয়। তারপর দুই ভাই সিগারেটের টানে আর ধোঁয়াগুলো আকাশের দিকে উড়িয়ে দিয়ে বলে ওঠে ডলার। তোরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা না করলেও পারতি। তোদের আমরা আমাদের নিজেদের ছোট ভাই ভেবেছিলাম, কিন্তু পিছন থেকে তোরা আমাদের পিঠে ছুরি মারলি। এই ডলার আর ডিলার সবাইকে মাফ করতে পারে, কিন্তু বিশ্বাসঘাতক নয়। তাই মরার জন্য তৈরি হয়নি। এই বলে সিগারেটের বাকি অংশটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। তারপর আবার একটা সেন্টার ফ্রুট খেয়ে খোসাটা ছুঁড়ে মারে অন্যদিকে। রাফি আর রাফসান কোনো কিছু বলতে যাবে তার আগেই রাফির শরীর থেকে দুই হাত আলাদা হয়ে যায়। হঠাৎ করে এমন হওয়াতে রাফসান সহ তাদের উপস্থিত থাকা কয়েকটা ছেলে ভয় পেয়ে যায়। সাথে সাথে রাফি এক গগন কাঁপানো চিৎকার দেয়। তার এই চিৎকারে যেন জঙ্গলে থাকা সেই সব পশু পাখিরা ভয়ে তাদের নিজস্ব বাসস্থান ছেড়ে আপন আপন নিজেদের প্রাণ নিয়ে পালিয়ে যায় জঙ্গল ছেড়ে। কিলার হাসতে হাসতে বলে ওঠে, জানিস রাফি আর রাফসান, একটা কথা সব সময় মনে রাখবি, অন্যের জন্য যে গর্তটা খুঁড়বি
একদিন সেই গর্তে তোদেরকে পড়তে হবে। ডিলার এই কথাটা বলে রাফিকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রাফির গলার মাঝ বরাবর একটা ধারালো লোহা ঢুকিয়ে দেয়। তারপর গলাটা শরীর থেকে আলাদা করে দেয়। রাফি রাস্তার মাঝে ছটফট করতে করতে প্রাণ হারায়। এটা দেখে রাফসান ডলারের পা ধরে আকতমিনতি করতে থাকে। এটা দেখে ডলার বলে ওঠে, জানিস তো রাফসান, তোরা যখন বিশ্বাসঘাতকতা করলি না আমাদের সাথে, তখন কলিজায় আঘাত লেগেছে। জানিস তো, যতই পচা জিনিসে গর্ত খুঁড়বি ততই সেই জায়গা থেকে দুর্গন্ধ ছড়াবে, যেমন তোরা। ভাই, আমরা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমরা তো জানতাম না যে ওরা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। ওই সালমান, তোমার বিভিন্ন দলের ছেলেরা মিলে এই কাজগুলো করেছে ভাই। আমরা কিছুই জানি না। সালমানের সাথে আরো অনেক আছে যারা এই মাফিয়া জগতে আবার নতুন করে রাজ করতে চায়। কারণ তোমরা যতদিন এই মাফিয়া জগতে ছিলে ততদিন তারা ভালো করে কাজ করতে পারেনি। তাই তারা তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন করে বেআইনি কাজ করবার শুরু করেছিল পুরো বিশ্বে। আমরা তো শুধু হুকুমের দাস। তুই জানিস না, কিন্তু শেষ পর্যায়ে তুইও তো আমাদের উপরে গুলি চালিয়েছিস, তাই না? তাই নো মোর চার্জ, তোকে মরতেই হবে। ডিলার, এত উত্তেজিত হোস না, রাগটাকে কন্ট্রোল। ওকে মারবো না, ওকে যেতে দে, কারণ ও হবে আমাদের খেলার মাত্র গুটি। ওকে দিয়ে খেলবো আমরা পুরো শহরে হোলি, রক্তের হোলি। তোকে ছেড়ে দিলাম, কিন্তু এটা ভাবিস না যে তোকে প্রাণে ছেড়ে দিলাম। মরতে তোকে হবেই। তার আগে তোর সালমানকে গিয়ে সাবধান করে দিবি, কারণ আমরা শহরে ফিরে এসেছি। চলে যা এখান থেকে। রাফসান আর এক মুহূর্ত দেরি না করে নিজের যান নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ডলার আর ডিলার রাফসানের এরকম অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। তারপর দুই আগন্তুক বাইকে করে বেরিয়ে পড়ে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তারপর শহরের মধ্যে বেরিয়ে পড়ে। এই আগন্তুক দুই দিকে তাদের পথ দুইটা, কিন্তু মিশন একটা। ডিলার নামে এই মানুষরূপী সবুজ নামের ছেলেটি চলে যায় নেতার বাড়িতে, আর ডলার নামের ছেলেটি হাবা গোবা রূপ নিয়ে বেরিয়ে পড়ে তার ভাঙাচোরা বাসার উদ্দেশ্যে। খানিকটা যেতে না যেতেই শুনতে পায়, আমি জীবন দিয়ে দেবো, কিন্তু কখনো সই করব না। তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের আমি পুলিশে দেবো। তোমরা কে, কারা, কেন এবার আমাকে রাস্তায় আটকে এগ্রিমেন্ট সই করাতে চাচ্ছ? হঠাৎ করে ডিলার নামে সেই অজানা আগন্তুকটি যখন রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছিল, তখন কথাগুলো শুনতে পায়। কথাগুলো তার কানে, প্রকৃতির হালকা মধুর বাতাস তার কানে কথাগুলো বেজে ওঠে। কথাগুলো শুনে থেমে যায় ডিলার। ডিলার এক পা দুই পা করে গলির রাস্তার পা বাড়াতে থাকে। সামনে খানিকটা পথ যেতেই আবার শুনতে পায়, এই আমি সুলতান। এই সুলতান যেখানে যখন যাই সেখানে তখন আদায় করে নেয় এই সুলতান। সুলতান কখনো খালি হাতে তার গন্তব্যে ফিরে আসে না। তোকে যখন এই এগ্রিমেন্টে সই করতে বলেছি, তাহলে তুই সই করবি, কারণ এটা আমার কোটি টাকার সম্পদ। তুই এটা সই না করলে লোকসান হবে, বুঝলি? কিন্তু আমি কোনো বেআইনি কাজের সমর্থক নই। আমি কোটিপতি বিজনেসম্যান হতে পারি, কিন্তু আমি সত্যের পথে সবসময় ছিলাম, আজই থাকবো। আমি কোনো অন্যায় করতে পারবো না। আমার দেশের সাথে আমি কোনো দিন তোমার ওই এগ্রিমেন্টে সই করব না। আমি বিজনেস সমিতির চেয়ারম্যান হতে পারি, কিন্তু আমার একটা মনুষ্যত্ব বোধ আছে। আমি কোনোদিন সই করব না। তাহলে তো আর কিছু করার নেই, তোকে মরতে হবে। অনেক বলছিলাম, বুঝলি না? সামান্য একটা সইয়ের জন্য নিজের জীবনটা এভাবে দিবি আমি ভাবতে পারিনি। রিপিট, যেহেতু তুই মরার জন্য তৈরি, তাহলে এই নে মর। এই বলে সেই সুলতান নামে চুনোপুটি মাস্তান নিজের বন্দুকটা বের করে বিজনেস সমিতির চেয়ারম্যান তোফাজ্জল সাহেবের মাথায় ধরে। যখন এই সুলতান নামে ছেলেটি ট্রিগারে চাপ দিতে যাবে, তখনই হঠাৎ করে কোনো কিছু পড়ার শব্দে ধপ করে ওঠে। তাকিয়ে দেখতে পায় সুলতান নামের ছেলেটির মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। হঠাৎ করে এমন কিছু হওয়াতে সবাই সেদিকে তাকায়। তাকিয়ে তো অবাক, কেননা ব্যথায় মাটিতে পড়ে কাতরাচ্ছে সুলতান। এটা দেখে তার সাঙ্গপাঙ্গরা খানিকটা এগিয়ে এসে দেখতে পায় একটি ছেলে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দিকে তাকিয়ে তো অবাক। দেখতে খ্যাতের মতো আনস্মার্ট হাবাগোবা একটি ছেলে, তার মতো একটি ছেলে কিনা সুলতান ভাইকে মেরেছে। এটা ভেবে সুলতানের ছেলেগুলো এগিয়ে আসে হাবাগোবা ছেলেটাকে মারতে। তখন এই হাবাগোবা ছেলেটি নিজের লাঠি কেরামতি দিয়ে এক এক করে সব কয়টাকে মারতে থাকে। মারতে মারতে প্রায় মেরে ফেলেছে। এমন পর্যায়ে পুলিশ আসে। পুলিশ এসে সবটা জানতে চাইলে ব্যবসায়ী সমিতির তোফাজ্জল সাহেব বলে ওঠে, অফিসার, সব কয়টাকে জেনে নেবেন। আমাকে কিডন্যাপ করে আমার সম্পত্তি নিজের নামে লিখে রেখেছিল। এই ছেলেটি যদি সময় মতো না আসতো, তাহলে ওরা আমাকে মেরে ফেলতো।
আমার সবকিছু দখল করতো। ব্যবসায়ী সমিতির তোফাজ্জল সাহেবের কথা মতো পুলিশ অফিসার সুলতান সহ 4 ছেলেদেরকে নিয়ে চলে যায়। তারপর ডলার আর কোনো কথা বলে না। যখনই চলে যেতে নিবে তখনই পেছন থেকে তোফাজ্জল সাহেব বলে ওঠে, বাবা কে তুমি? তোমার বাসা কোথায়? পরের পার্ট দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সাদা আকাশ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।